হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ জয়সওয়াল, তোমাদের ইতিহাসের শিক্ষক। আজকে রায়মার্টিনের 4 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই খাতা পেন নিয়ে বসবে। দেখো, প্রতিটা প্রশ্নের উত্তরগুলো তোমরা শুধু দাগ নয়, তার সঙ্গে সঙ্গে যে 4টি অপশন থাকবে সেগুলোরই উত্তর কিন্তু তোমরা অবশ্যই করবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অবসানের কথা বলা হয়েছে কারণ এখানে সমাপ্ত এখানে করে দেওয়া হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হয়েছে এখানে 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে না 1919 খ্রিস্টাব্দে। কি উত্তর হবে? দেখো, উত্তর 1858 খ্রিস্টাব্দে হবে। কেন হবে সেটাও জানতে হবে। কেন হচ্ছে কি, 1857 খ্রিস্টাব্দে আমরা কি জানি যে মহাবিদ্রোহ হয়। 1857 মহাবিদ্রোহের পরে যে কোম্পানি আছে তার যে কুকীর্তিগুলি সেগুলো হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের কাছে যায়। সেই ব্রিটিশ পার্লামেন্ট কি করে, পরের বছরই 1858 খ্রিস্টাব্দে অর্থাৎ রানী ভিক্টোরিয়া তিনি কি করবেন, একটা প্রোক্লেমেশন মানে ঘোষণাপত্র জারি করবে। সেই ঘোষণাপত্র দ্বারাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি সমাপ্ত ঘোষণা করে দিবেন। তার জায়গায় তিনি কি করবেন, ব্রিটিশ পার্লামেন্টের শাসন চালু করে দিবেন, অর্থাৎ রাজা বা রানীর শাসন চালু করে দিবেন। এখানে আমরা দেখব, এখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে চেঞ্জ করে দিয়ে কি নাম রাখবে, ভাইস রয় নাম রাখবে। কি নাম রাখবে? ভাইস রয়। আর প্রথম ভাইস রয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। কে ছিলেন? লর্ড ক্যানিং। ক্লিয়ার? 1911 সাল কিসের জন্য বিখ্যাত? 1911 সালে দুটি ঘটনা ঘটবে, দুটি ঘটনা। একটা হচ্ছে বঙ্গভঙ্গ রোধ হবে, বঙ্গভঙ্গ রোধ। আর 2 নম্বর ঘটনা হবে কি না, 1911 সালে আইএফএ গোল্ড সিল আমরা জিতেছিলাম। গোল্ড সিল আমরা জিতেছিলাম মোহনবাগানের দ্বারা 1911 সালে। 1919 খ্রিস্টাব্দে অনেকগুলি ঘটনা ঘটবে। এগুলো আস্তে আস্তে যখন আসবে তখন আমরা দেখব যে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে। 1919-এ আমরা মন্টেগু চেমস্ফোর্ড শাসক সংস্কার আইন আছে। এগুলো আমরা পরবর্তীকালে দেখব। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন বেটার গভর্নমেন্টের কথা বলা হয়েছে পাস করেছিলেন 15ই জুলাই 1858 খ্রিস্টাব্দে, 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে, 10ই অক্টোবর 1858 খ্রিস্টাব্দে না 5ই ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দে। কি উত্তর হবে? 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে, যা পয়লা নভেম্বর এলাহাবাদ থেকে, এই যে লর্ড ক্যানিং এটি পড়ে শোনাবেন। এটাকেই বলা হয় মহারানীর ঘোষণাপত্র। এটাই হচ্ছে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, যেটাকে বেটার গভর্নমেন্ট বলা হয়। কি বলা হয় এটাকে? বেটার গভর্নমেন্ট বলা হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। মাদার আই বো টু দি, এটি একটি ইংরেজি অনুবাদ। কোন গানটি? না বন্দে মাতরম গানটির। কোন গানটির? বন্দে মাতরম গানটির এটি ইংরেজি অনুবাদ। মাদার আই বো টু দি এই শিরোনামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ না অরবিন্দ ঘোষ? কে করেছিলেন এটি? এটি করেছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ। এটি অনুবাদ করেছেন ইংরেজিতে, কিন্তু রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই কিন্তু এটা ভালোভাবে মনে রাখবে। এটি অনুবাদ করছেন, কে অনুবাদ করছেন? অরবিন্দ ঘোষ। কোন ল্যাঙ্গুয়েজে? ইংরেজি ভাষাতে। এবং এটি রচনা করেছিলেন হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বোঝা গেল সবাই? তারপরে প্রশ্ন কি বলেছে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কি বলেছে কোশ্চেনটা? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায় না আনন্দমোহন বসু? কি উত্তর হবে? সরাসরি তোমরা ভালোভাবে জানো এটা জগদীশ চন্দ্র বসু। কত সাল? 1917 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করছেন। আর কে করছেন এটা? জগদীশ চন্দ্র বসু। কেস্কোগ্রাফ যন্ত্র জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক মানে ছবির আকারে পুস্তকটাকে ছাপানো হয়েছিল। কে করেছিলেন এটা? উইলিয়াম কেরি, বিদ্যাসাগর, গঙ্গা কিশোর ভট্টাচার্য না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী? আমরা এই সমস্ত নামগুলোই চেনা পরিচিত আছে এবং সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে উত্তর হবে কি? গঙ্গা কিশোর ভট্টাচার্য। কি উত্তর হবে? গঙ্গা কিশোর ভট্টাচার্য।
এবং পরবর্তীকালে আমরা দেখব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ইউ রায় অ্যান্ড সন, ঠিক আছে, ইউ, ঠিক আছে, ইউ রায় অ্যান্ড সন, ঠিক আছে। এই নামে আমরা কি দেখব, এই নামে তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি কোম্পানি খুলবেন, ইউ রায় অ্যান্ড সন্স। এটির প্রতিষ্ঠাতা থাকবে কে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইনারই পুত্র হচ্ছে কি সত্যজিৎ রায়, তোমরা জানো ভালোভাবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। উইলিয়াম কেরি, মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড এরা হচ্ছে শ্রীরামপুত্র এর কথা বলা হচ্ছে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম জানতে হবে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। কবে প্রতিষ্ঠা হয়েছে? 1784 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। কে করেছিলেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করবেন? কলকাতাতে প্রতিষ্ঠা করেছিলেন। এবং ভারতীয় সভাপতি জিজ্ঞেস করেছে এবং প্রথম কে ছিলেন? এটা ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। কে ছিলেন এটা? রাজা রাজেন্দ্রলাল মিত্র ছিলেন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সবাই? পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যেন্দ্রনাথ বসু, আশুতোষ মুখার্জি, মহেন্দ্রলাল সরকার, নীলরতন সরকার। এটা কলকাতা বিজ্ঞান কলেজের কথা বলা হয়েছে, তাহলে উত্তর কি হবে? আশুতোষ মুখার্জি। কি উত্তর হবে? আশুতোষ মুখার্জি। আর মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত? IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কে প্রতিষ্ঠা করেছিলেন? মহেন্দ্রলাল সরকার। নীলরতন সরকারও আমাদের বিখ্যাত, তোমরা জানো আমাদের কলকাতাতে নীলরতন সরকার একটা হসপিটাল আছে, ঠিক আছে। মহেন্দ্রলাল সরকার IACS এর জন্য বিখ্যাত। সত্যেন্দ্রনাথ বসু নিয়ে আমরা পরে আলোচনা করব। আশুতোষ মুখার্জি হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করবেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলন, একা আন্দোলন কবে হবে? 1921 খ্রিস্টাব্দে, 21 থেকে 22 খ্রিস্টাব্দে, ঠিক আছে। একা আন্দোলন, একা কথার অর্থ হচ্ছে একতা। একা কথার অর্থ হচ্ছে কি? একতা। তাহলে এই একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারিপাসি, ডক্টর আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র। কে উত্তর হবে? মাদারিপাসি। কি উত্তর হবে? মাদারিপাসি। বাবা রামচন্দ্র অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠার সময় আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখি, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করবেন বাবা রামচন্দ্র, সেই সময় আমরা দেখবো ওনাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল গিরনি কামগড় ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটাকে শর্ট ফর্মে AITUC বলা হয়, ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি প্রতিষ্ঠা হবে কবে? 1920 খ্রিস্টাব্দে, 1920। মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন হবে 1918 খ্রিস্টাব্দে। আর গিন্নি কামগার হবে 1928 খ্রিস্টাব্দে। আর এটা নামে কোনো মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন নেই। এটা বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন যদি থাকতো তাহলে এটা প্রথম উত্তর হতো, ঠিক আছে। এর জায়গায় ইন্ডিয়ানের জায়গায় বোম্বে যদি লেখা থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো। তাহলে এখান থেকে যদি আমরা সালগুলো দেখে নিই ভালো করে, একটা হচ্ছে 1928, একটা 1918, একটা হচ্ছে 1920, ঠিক আছে, 1920। তাহলে এখান থেকে তোমরা সহজে অনুমান করতে পারো যে প্রথম শ্রমিক সংগঠন তাহলে কোনটি হবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন। কোনটা হবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে প্রশ্নটা কি বলেছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল, কংগ্রেস সমাজতন্ত্রী দল, CSP, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কলকাতায়, দিল্লিতে, বোম্বাইতে, মাদ্রাজে, ঠিক আছে। এটি কবে প্রতিষ্ঠিত হবে? 1934 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হবে। এটি কবে প্রতিষ্ঠিত হবে? 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হবে। কোথায় হবে? কলকাতাতে, দিল্লিতে, বোম্বাইতে, মাদ্রাজে। উত্তর কি হবে? বোম্বাই। কোথায় হবে এটা? বোম্বাই। কংগ্রেস সমাজতন্ত্রী দল, CSP বলা হয় অনেক সময়। কি বলা এটাকে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো বিভাগ খতে আমরা যাব, সেখানে স্তম্ভ মিলানো আছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। প্রথম যে নামটা আমরা পাবো সুরেশ চন্দ্র মজুমদার,
সত্যেন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র, লাইনোটাইপ পদ্ধতি, জাতীয় শিক্ষা পরিষদ। তাহলে সুরেশচন্দ্র মজুমদার, যখন আমরা ছাপাখানার ইতিহাস পড়বো সেই সময় আমরা দেখব যে লাইনোটাইপ পদ্ধতি যিনি প্রকাশ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছে কি সুরেশচন্দ্র মজুমদার। তাহলে 1 নম্বর কি হবে? লাইনোটাইপ হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। সত্যেন্দ্রনাথ ঠাকুর কি হবে? জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর এটি। চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, মেয়র। ঠিক আছে, কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসকে আমরা দেশবন্ধু বলি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলা হয়। তারপরে ম্যাপগুলো তোমরা যদি আগেও আমার ক্লাস দেখে থাকো তাহলে দেখতে পাবে যে আমি এই ম্যাপগুলো কিন্তু প্রতিটা ওই ক্লাসগুলোতে করে রেখেছি। ঠিক আছে, তাহলে এই যে ভারতের ম্যাপে আমরা কি দেখব? কানপুর, মিরাট, মোপলা এলাকা, যেটা মালাবার উপকূল। তাহলে প্রথমে আমরা মালাবার উপকূলটাই আমরা দেখে নিই আগে। মালাবার উপকূলে কোন অঞ্চলকে মালাবার উপকূল বলা হয়? এই যে অংশটা, এই অংশটাকে আমরা মালাবার উপকূল বলছি। ঠিক আছে, আর এখানে যারা কৃষক থাকতো তাকে আমরা কি বলতাম? মোপলা বলতাম। কি বলতাম? মোপলা। আর এখানেই মোপলা বিদ্রোহ হবে। মালাবার উপকূলের যে কৃষকরা আছে, যে আন্দোলন করেছিল, তাকে আমরা মোপলা বলি। ক্লিয়ার হয়েছে? তারপরে এই যে অংশটা দিল্লির উপরটাই করে একটু, দিল্লির উপরে, সেটা হচ্ছে মিরাট জেলা। এটা হচ্ছে মিরাট। ঠিক আছে, মিরাট। তারপরে কি বলেছে দেখো? কানপুর। তাহলে কানপুর, এই অংশটা হচ্ছে কানপুর। ঠিক আছে, এটা কানপুর। সবাই এগুলো নিজের হাতে করবে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তারপর দেখো বিভাগ গতে আমরা যাব। এগুলো সবই 2 নম্বরের প্রশ্ন, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। এগুলো আমরা আলোচনা করব কেমন ভাবে? না পিপিটির মাধ্যমে। ঠিক আছে, কি কি বলেছে কোশ্চেনগুলো দেখো। বিংশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্র সম্পর্কে বলেছে। চার্লস উইলকিনসন কে ছিলেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এগুলো সব আমরা পিপিটিতে আলোচনা করব, এবং এই যে 4 নম্বরের প্রশ্নগুলো সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই এগুলো নোট ডাউন করে নিবে। দেখো কি বলেছে। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি আহ কিরূপ ভূমিকা ছিল? দেখো, ভারত মাতা, এই যে চিত্রটা, ভারত মাতা চিত্রটা কে এঁকেছিলেন সেটা আগে জানতে হবে। ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর সেটা এঁকেছিলেন কবে? 1902 খ্রিস্টাব্দে। 1902 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1902 খ্রিস্টাব্দে যখন এঁকেছিলেন তখন তার নাম ছিল বঙ্গমাতা। কি নাম ছিল তখন? তখন নাম ছিল তার বঙ্গমাতা। ঠিক আছে, পরবর্তীকালে আমরা দেখবো যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে 1905 খ্রিস্টাব্দে, তখন এইটার নাম পরিবর্তন হয়ে বঙ্গমাতার নাম চেঞ্জ হয়ে ভারত মাতা করা হয়। তাহলে এই ভারত মাতা 1905 খ্রিস্টাব্দে এই নামটা হয়। তার আগে কি নাম ছিল? 1902 খ্রিস্টাব্দের নাম ছিল হচ্ছে বঙ্গমাতা। ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দের নাম ছিল হচ্ছে বঙ্গমাতা, 1902 খ্রিস্টাব্দে বঙ্গমাতা, এবং 1905 খ্রিস্টাব্দে এটার নাম হয় ভারত মাতা। অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলনের একটা সচিত্র চিত্র নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, ভারত মাতা চিত্রটা নিয়ে। ঠিক আছে, এখানে কি কি ধারণা দেওয়া হয়েছে, চিত্রে কি ভূমিকা আছে? মায়ের ধারণা এখানে প্রথমবার পেয়েছি, যে ভারতকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই ধারণাটা আমরা এখানে পেয়েছি। এবং এখানে চিত্রটিতে আছে কি? দেখো কি বলেছে। গৈরিক বস্ত্র পরিহিতা ভারত মাতা একাধারে দেবী ও মানবী রূপ দেখানো হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রে মায়ের ধারণার সঙ্গে জাতীয়তাবাদকে যুক্ত করেন। সমৃদ্ধ ভারতের প্রকাশ করেছেন ভারত মাতা চিত্রটির মাধ্যমে। ধনধান্যে সমৃদ্ধ শস্য শ্যামলা ভারতের রূপ তুলে ধরা হয়। ভারতবর্ষের প্রতীক ভারত মাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। এগুলো হচ্ছে কি আমাদের ভূমিকার কথা বলা হয়েছে, যেগুলো দরকার। ইভেন যদি ভারত মাতা চিত্রটির আমরা বর্ণনা করতে যাই,
তাহলে সেই বর্ণনাতে আমরা দেখবো এক ধারে হচ্ছে জপমালা আছে, এক হাতে ধানের শীষ আছে, তাই না? তাহলে এইভাবে করে আমাদের বর্ণনা করতে হবে। আর পায়ে হচ্ছে 4টি ফুল আছে সাদা রঙের, এগুলো কিন্তু এবং পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, আর ব্যাকগ্রাউন্ডে নীলাভ একটা আভা। ঠিক আছে, এগুলো সব আমরা পরবর্তীকালে যখন আমরা ভারত মাতার চিত্র দেখানো হবে তখন এগুলো আলোচনা করব। তারপর দেখো কি বলেছে চার্লস উইলকিনসন। ঠিক আছে, চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার মুদ্রণ যন্ত্রের ইতিহাসে আমরা জানি একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে চার্লস উইলকিন্স। ঠিক আছে, একে আমরা বাংলার গুটেনবার্গ বলি। কি বলি আমরা? বাংলার গুটেনবার্গ। বাংলার গুটেনবার্গ কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি যে জোহানেস গুটেনবার্গ জার্মানির একজন বিখ্যাত মুদ্রণ শিল্পী ছিলেন। তিনি আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই মুদ্রণ যন্ত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাতেও যিনি আমাদের মুদ্রণ যন্ত্রের সাহায্যে জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, তার নাম হচ্ছে চার্লস উইলকিন্স। ঠিক আছে, এর বিশেষ কি গুণ আছে আমরা দেখি। বাংলা হরফ প্রবর্তন। বড়লাট ওয়ারেন হেস্টিংস এর নির্দেশে কোম্পানির কেরানি চার্লস উইলকিন্স হেলহেডের যে বাংলা ব্যাকরণ, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, কি নাম হচ্ছে? এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজে তিনি কি করেছিলেন? বাংলা অনুবাদ, এই যে নির্দেশে এটা কি বাংলা হরফ তৈরি করেন। এরপর উইলকিনসন চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। এভাবে বাংলা হরফ তৈরি করিয়ে বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশের মধ্য দিয়ে চার্লস উইলকিন্স বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গিয়েছেন। তার জন্য তাকে কি বলা হয়? বাংলার গুটেনবার্গ বলা হয়। তাহলে কি বলা হবে? বাংলার গুটেনবার্গ। এগুলো সব নোট ডাউন করে নেবে। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটি কার লেখা? ন্যাথানিয়াল ব্রাসি হেলেডের লেখা। ঠিক আছে, এটি পরবর্তীকালে বাংলায় অনুবাদ করেছেন কে? চার্লস উইলকিন্স এটা করেছে। ঠিক আছে, আর কোথা থেকে করেছে? চুঁচুড়ার ছাপাখানা থেকে করেছে। এটা কোথা থেকে করেছে? চুঁচুড়ার ছাপাখানা থেকে এটা করেছে। পরবর্তী কোশ্চেন কি দেখো কি বলেছে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঠিক আছে, কি বলেছে দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? কারণ ঔপনিবেশিক শিক্ষাতে কিছু ভুল ভ্রান্তি ছিল। কি? যে আমাদের প্রথম থেকে বলা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। আগে সাধারণ ঘরের ছেলেমেয়েরা, যারা মাঠে ঘাটে কাজ করা ছেলেমেয়েরা, তারা সহজে সহজে ইংলিশ বুঝতে পারতো না। কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থায় আমরা কি দেখবো যে তারা ছোট থেকে একদম প্রায় গ্রাউন্ড লেভেল থেকে, প্রাইমারি থেকে বলছে যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কি হতে হবে? ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাহলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন? শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ উচ্চবিত্তদের জন্য শিক্ষা। এই শিক্ষার সুযোগ পেয়েছিল সমাজে উচ্চ শ্রেণীর মানুষরা। বিরাট সংখ্যক সাধারণ জনগণ নিরক্ষরিত হয়ে গেছে, কারণ তাদেরকে বলছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। মাতৃভাষা অবহেলা করা হয়েছে। যে বলছি মাতৃভাষা মানে আমাদের মাতৃভাষা কি, যেমন যে অঞ্চলে মানুষ আমরা, সেই অঞ্চলে আমরা সেই রকম ভাবে ভাষায় কথা বলি। যেমন যদি আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি মানে বাংলা ভাষায় কথা বলবো। আমরা যদি গুজরাটে বসবাস করি তাহলে গুজরাটি ভাষায় কথা বলবো। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসবাস করছি তাহলে সেখানে সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, মানে মাতৃভাষা রয়েছে। সেই ভাষায় শিক্ষা না দিয়ে তাদেরকে জোর করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে বলা হচ্ছে। তাহলে এটা সমস্যার কারণ। মাতৃভাষা সেখানে ছিল কি অবহেলিত। যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থাই ছিল না এখানে। তাহলে এই জন্য এটা ত্রুটিপূর্ণ ছিল। ক্লিয়ার হয়েছে সবার? পরে দেখো কি বলেছে, আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন? আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন? ঠিক আছে, আল্লুরি সীতারাম রাজু 1922 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে দক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চলে কৃষক আন্দোলন গড়ে তোলেন। গোদাবরী অঞ্চলের রম্পা পার্বত্য এলাকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে অসন্তুষ্ট আদিবাসীদের আল্লুরি সীতারাম রাজু সংগঠিত করেন। তিনি গান্ধীজির প্রশংসা করলেও ইংরেজদের হত্যা করতে আদিবাসীদের উৎসাহ দেন এবং নিজেও পদস্থ ইংরেজ কর্মচারীদের গুলি করে
হত্যা করেন। তো আল্লুরি সীতারাম রাজু ইংরেজ এবং মহাজনী শোষণের বিরুদ্ধে আদিবাসীদের নিয়ে প্রতিরোধ করেন। ফলে কৃষক আন্দোলন বা রম্পা বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। তাহলে রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। রম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। পরিণতিতে কি হয়? আল্লুরি সীতারাম রাজু পুলিশের গুলিতে নিহত হলে রম্পা বিদ্রোহ ব্যর্থ হয়। তার উদ্দেশ্য প্রচেষ্টা ও আত্মত্যাগের জন্য তিনি এখন পর্যন্ত বিখ্যাত হয়ে আছেন। তাহলে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু ছিলেন রম্পা বিদ্রোহের একজন নায়ক। আর রম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? গোদাবরী উপত্যকায়। কোথায় হয়েছিল? গোদাবরী উপত্যকায়। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে যে রম্পা উপজাতির মানুষরা বসবাস করত, সেই তাদেরকে সংগঠিত করে যে বিদ্রোহ করেছিল তার নাম হচ্ছে রম্পা বিদ্রোহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি বলেছে? ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, ঠিক আছে, এটাকে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি WPP বলা হয় অনেক সময়, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। তো মার্ক্সের মতবাদ শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষকে শোষণ মুক্তির দিশা দেখায়। মানে মার্ক্স, কার্ল মার্ক্সের কথা বলা আছে, দাস ক্যাপিটাল তোমরা পড়ে এসছো, যে দাস ক্যাপিটাল গ্রন্থে তিনি শোষক আর শোষিত শ্রেণীর যে অত্যাচারের কথা তিনি ওই গ্রন্থতে পুরোপুরি ভালোভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সমাজের দুটোই শ্রেণী এখানে বসবাস করে, একটা শোষক আর একটা হচ্ছে শোষিত শ্রেণী। ঠিক আছে, আর এদেরই যে দ্বন্দ্ব সেটাই হচ্ছে মার্ক্সীয় দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা নিপীড়িত শ্রমজীবী মানুষকে শোষণ মুক্তির দিশা দেখায় এবং শ্রেণী সংগ্রামের প্রেরণা যোগায়। ভারতীয় বামপন্থীরা 1927 খ্রিস্টাব্দে শ্রমজীবীদের শোষণ মুক্তির উদ্দেশ্যে ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি গঠন করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 1920 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর রাশিয়ার তাসখন্দে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম নেয়। এটা ভালোভাবে মনে রাখবে যে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম কোথায় হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে হয়েছিল। এটা মানবেন্দ্রনাথ রয়ের দ্বারা করা হয়েছিল, MN রয়ের দ্বারা। কার দ্বারা? MN রয়। ঠিক আছে, তাহলে MN রয়ের দ্বারা আমরা কি দেখব? এই রাশিয়ার তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে 1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। ইংরেজ সরকারের দমন নীতি থেকে অব্যাহতি পাওয়ার জন্য ভারতের কমিউনিস্ট নেতারা গোপনে তাদের কার্যকলাপ পরিচালনা করতে থাকেন। তারা শ্রমজীবী মানুষের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রচার ও তাদের সংগঠিত করার জন্য ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টিকে হাতিয়ার করেন। এই সংগঠন শ্রেণী সংগ্রাম, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা লোপ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সংবাদপত্রের বাক স্বাধীনতা, ঠিক আছে, সংবাদপত্রের স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন গঠন ইত্যাদি দাবি তুলেছিল। এই সংগঠনের হাত ধরে কমিউনিস্ট পার্টি তার সংগঠন বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল। তাহলে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে। আর ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, কানপুরে প্রতিষ্ঠা হবে। এখান থেকে আমরা 4 নম্বরের কোশ্চেন গুলো আলোচনা করব। 4 নম্বরে দেখো কি বলেছে? ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত, ঠিক আছে, উপন্যাসের ভূমিকা কি ছিল? প্রথমে এটা জানতে হবে বর্তমান ভারত কার লেখা। বর্তমান ভারত কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। কার লেখাটা? স্বামী বিবেকানন্দ। এবং স্বামী বিবেকানন্দ আমাদের ভারতে জাতিভেদ প্রথা থেকে শুরু করে সমস্ত কিছু তিনি এখানে এই বর্তমান ভারতে বর্ণনা করেছেন। তিনি এটাও মানে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমাদের যেমন 4টে জাতি ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে সেই 4টে জাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তারা একে একে সময়ের কালচক্রে তারা নিজেরা শাসন করেছে। যেমন ব্রাহ্মণরা এক সময় প্রাচীনকালে আমরা যদি দেখি, যখন বর্ণভেদ প্রথা চলে এসছে, তাহলে সেই সময় ব্রাহ্মণরা প্রাথমিকভাবে শাসন করত। তারপরে আমরা দেখবো যে রাজা মহারাজারা এসছেন, তার মানে ক্ষত্রিয়রা শাসন করেছে। তারপরে যখন ইংরেজরা শাসন করতে আসলো, তারা জাতিতে হচ্ছে ব্যবসায়ী অর্থাৎ বৈশ্য। তারপরে আমরা দেখব যে স্বামী বিবেকানন্দ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন যে এরপরে যারা শাসন করবে তারা হচ্ছে আমাদের শূদ্র জাতি, অর্থাৎ শূদ্র জাতি। তো বর্তমানেও আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের যিনি কর্ণধার, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, মাননীয়া দ্রৌপদী মুর্মু, তাই না? আমরা কি জানি যে ভারতের রাষ্ট্রপতি কে আছেন এখন? মাননীয়া দ্রৌপদী মুর্মু। তাহলে সেই দ্রৌপদী মুর্মু জাতিতে কিন্তু এসটি, কিন্তু আমরা কি দেখছি যে স্বামী বিবেকানন্দ কিন্তু এটির কল্পনা অনেক আগেই, মানে ভবিষ্যৎবাণী অনেক আগেই করে দিয়ে গেছেন। তাহলে 19 শতকে বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের
অবদান অপরিসীম। বর্তমান ভারত প্রথম প্রবন্ধকারে উদ্বোধন নামক পাক্ষিক পত্রিকায় এবং 1905 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গৌরব উজ্জ্বল অতীত। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের গৌরব উজ্জ্বল ইতিহাস বর্ণনা ও ব্যাখ্যা করেছেন। শূদ্র জাগরণের কথা বলেছেন, এই যে আমরা এক্ষুনি বললাম যে বর্তমান ভারতীয় গ্রন্থে তিনি ভারতীয় সমাজের বর্ণ বৈষম্য এবং দলিত শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেছেন, যেটা করা উচিত। বৈদিক যুগে বৈদিক যুগে হচ্ছে ব্রাহ্মণ পুরোহিত, পরে শক্তিশালী যোদ্ধা এবং সবশেষে বৈশ্যরা সমাজ কিভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে তা তুলে ধরে। স্বামীজি ভবিষ্যৎবাণী করেছেন যে চক্রাকার পথে বৈশ্যের পর এবার ভারতীয় সমাজে শূদ্রের জাগরণ ঘটবে এবং আধিপত্য প্রতিষ্ঠিত হতে বাধ্য। তাহলে এই যে আমরা একটু আগেই আমরা কি বললাম যে আমাদের মাননীয়া এখন কে আছেন, রাষ্ট্রপতি কে আছেন, দ্রৌপদী মুর্মু। তাহলে তিনি এখন আমাদের শাসন করছেন। তাহলে এটার কল্পনা তিনি কিন্তু মানে স্বামী বিবেকানন্দ এটা অনেক আগেই করে দিয়ে গেছেন। দেশপ্রেমের আদর্শ তিনি এর গ্রন্থের মাধ্যমে ছড়িয়েছিলেন। বিবেকানন্দ তার গ্রন্থে ভারতবাসীকে স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত করেন। তিনি বলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর আকুল আহ্বানে যুব সমাজের মনে স্বদেশ প্রেমের ঝড় বয়ে নিয়ে যায়। দেশ মাতার মুক্তি। স্বামী বিবেকানন্দ তার গ্রন্থে দেশবাসীকে পাশ্চাত্যের অনুকরণ বাদ দিয়ে ভারত মাতার মুক্তির জন্য কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন যে মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত। মানুষ জন্ম থেকে কি আছে, মায়ের জন্য বলি প্রদত্ত আছে। কোন মায়ের কথা বলা হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো, দেশ মাতার কথা বলা হচ্ছে। দেশবাসীকে স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত করে তিনি বলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বল ভাই ভারতের মৃত্তিকা আমাদের স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এটি স্বামী বিবেকানন্দের। তারপরে আমরা দেখবো যে সিডিশন কমিশন গঠন হবে, রিপোর্ট হবে 1918 খ্রিস্টাব্দে। বলা হয় বিবেকানন্দের রচনা বিপ্লবীরা রীতিমতন পাঠ করে। অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। বিপিন চন্দ্র পাল বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের অগ্রদূত বলেছেন। এটা ভালোভাবে মনে রাখবে, ভারতের জাতীয়তাবাদের অগ্রদূত কাকে বলা হয়, স্বামী বিবেকানন্দ। কে বলেছেন? বিপিন চন্দ্র পাল বলেছেন। ঐতিহাসিক আর.জি. প্রধানের মতে স্বামী বিবেকানন্দকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা যায়। বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি শুধু স্বাধীনতার যুগেই নয়, আজকের মানুষের কাছেও সমান প্রাসঙ্গিক। তাহলে ক্লিয়ার হয়েছে তোমার সবাইকে বর্তমান ভারতে কি কি বলা হয়েছে? তারপর দেখো কি বলেছে। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। কি বলেছে দেখো, উপেন্দ্র কিশোর রায়। আমরা একটু আগেই বললাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউ রায় অ্যান্ড সন নামক একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তিনি হাফটন ব্লক, রঙিন ব্লক এগুলোর প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, প্রথমে এটি ছিল কলকাতার। দেখো কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1895 খ্রিস্টাব্দে। এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 38/1 শিবনারায়ণ দাস লেনে। পরবর্তীকালে এর ঠিকানা পরিবর্তন করেছিল। হাফটন ব্লকের ব্যবহার আমরা দেখব যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপার বিষয় নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি ছাপার কাজে হাফটন ব্লক তৈরি ও প্রয়োগের উদ্ভাবক ছিলেন। এর ফলে মুদ্রণ শিল্পে একটা উন্নতি পরিলক্ষিত হয়। ছবির ব্যবহার করা শুরু হয়েছে। তিনি তার ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ ও ভিতরের পাতায় কিভাবে উন্নত ছবির ব্যবহার করা যায় সে বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান। এক্ষেত্রে তিনি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়াফ্রাম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে সে যুগেও রং বেরঙের ছবি ব্যবহারের ব্যবস্থা করেন। তারপরে সুকুমার রায়ের প্রচেষ্টা। ছাপার বিষয়ে আরো অভিজ্ঞতা অর্জনের জন্য উপেন্দ্র কিশোর রায় তার সুযোগ্য পুত্র সুকুমার রায়কে লন্ডনে পাঠিয়েছিলেন। সুকুমার রায় পিতার উদ্ভাবনী ক্ষমতার সঙ্গে তার নিজস্বতা দিয়ে ইউ রায় অ্যান্ড সন্সকে একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এখান থেকে কি কি বই ছাপানো হয়? ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো টুনটুনির বই, গুপি গাইন বাঘা বাইন, ছেলেদের মহাভারত। এগুলো হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপানো পুস্তক। ঠিক আছে, আর এটি কোন পত্রিকায় ছাপানো হতো? সন্দেশ নামক পত্রিকা। তাহলে সন্দেশ পত্রিকাটি কার? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এখান থেকে আমরা কি দেখবো যে তিনি শুধু অর্থ উপার্জনের জন্য এটা করেননি, তিনি আমাদের অভাবনীয় মুদ্রণ শিল্পে একটা অভাবনীয় একটা বিপ্লব নিয়ে এসেছিলেন
এবং বই খাতার মধ্যে যে বিভিন্ন ছবির মাধ্যমে তিনি অ্যাডজাস্টারের মাধ্যমে তিনি বিভিন্ন রকমের কালার দিয়ে বইটাকে ছাপানো হয়েছিল, যার ফলে এখন বর্তমানে তোমরা এত সুন্দর সুন্দর বইগুলো দেখতে পাচ্ছ এবং কম খরচে সেগুলোকে তোমাদের কাছে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে প্রশ্ন হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে বলা হয়েছে এবং বারদৌলি সত্যাগ্রহ কবে হবে? 1928 খ্রিস্টাব্দে। কবে হবে? 1928 খ্রিস্টাব্দে এটা হবে। ক্লিয়ার হয়েছে? বারদৌলি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত বারদৌলি। গুজরাটে সুরাট জেলার বারদৌলি তালুক জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কৃষক আন্দোলন একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল। বারদৌলি সত্যাগ্রহের নায়ক কে ছিলেন? আমরা কি জানি? সর্দার বল্লভভাই প্যাটেল। এই সর্দার বল্লভভাই প্যাটেলকে যে সর্দার উপাধিটা, এটি কবে দেওয়া হয়েছিল? এই বারদৌলি সত্যাগ্রহের সময় মিঠুবেন প্যাটেল এবং মণিবেন প্যাটেল নামক ওই মহিলারা, অর্থাৎ মহিলা সংঘ তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। তাহলে এই যে এখানে অ্যাকচুয়ালি আসার কথা ছিল কার? এখানে আসার কথা ছিল মহাত্মা গান্ধীর, কিন্তু তিনি আসতে পারেননি। তার জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এখানে নেতৃত্ব দিতে গেছেন এবং এটি একটি সফল আন্দোলন ছিল, এটা মানতে হবে। কারণ ইংরেজ শাসনের সময় আমাদের একটি সফল আন্দোলনের নাম যদি আমরা দেখি তাহলে বারদৌলি সত্যাগ্রহ ছিল। সত্যাগ্রহ কথার অর্থ হচ্ছে কি? সত্যের জন্য লড়াই করা। ক্লিয়ার হয়েছে? তো সুরাট জেলা বারদৌলি তালুকে জাতীয় কংগ্রেসের কৃষক আন্দোলন একটি গান্ধীজির অনুষ্ঠিত সত্যাগ্রহ আদর্শের এখানে সফল প্রয়োগ হয়। বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল? 1915 খ্রিস্টাব্দে মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এরপর ভারতের রাজনীতি শুরু হয় গান্ধী যুগ। গান্ধীজির অবিসংবাদী নেতৃত্ব, নতুন সত্যাগ্রহ, অহিংসার আদর্শ এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল। পূর্ব ঘোষণা কি ছিল? গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয় অহিংস গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 খ্রিস্টাব্দে। এই সময় কংগ্রেস সিদ্ধান্ত নেয় গান্ধীজি বারদৌলি থেকে আন্দোলন শুরু করবেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত না হলেও বারদৌলি কংগ্রেসের চিহ্নিত স্থান ছিল। কমিউনিস্ট প্রতিক্রিয়া। 1925 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এই দল শ্রমিক কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এর আগে গান্ধীজি ও কংগ্রেস কৃষকদের স্বার্থে আঞ্চলিক চম্পারণ খেদা আন্দোলন করলেও কংগ্রেসের নেতৃত্ববৃন্দ মূলত জমিদারপন্থী ছিল। এখন সরকার রাজস্ব বৃদ্ধির কতটা বৃদ্ধি করছে দেখো, বৃদ্ধির 22% বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করে এবং কৃষক স্বার্থ রক্ষায় গান্ধীজি অগ্রণী হন। সত্যাগ্রহ আদর্শ। গান্ধীজি অনুষ্ঠিত আদর্শ ছিল সত্যাগ্রহ ও অহিংস নীতি। এটা সবাই জানে যে তিনি অহিংস পদ্ধতিতেই সবকিছু আদায় করতে চান। গান্ধীজির শিষ্য বল্লভভাই প্যাটেল, কল্যাণজি মেহতা, কুনওয়ারজি মেহতা এই নতুন আদর্শে কৃষক ও ভূমি দাসদের নিয়ে আন্দোলন পরিচালনা করেন। বারদৌলি কৃষক আন্দোলনের প্রতি গান্ধীজি তথা জাতীয় কংগ্রেসের পূর্ণ সমর্থন ছিল। গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিদার যুবক, প্রতিদার কোথাকার প্রতিদার ছিলেন? না, গুজরাটের বারদৌলি এলাকায়। আশ্রম আন্দোলনে পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে। প্যাটেল বন্ধু, ইয়ং ইন্ডিয়া, সত্যাগ্রহ, নবজীবন ইত্যাদি পত্রিকায় এই আন্দোলন সর্বভারতীয় প্রচার দেয়। বারদৌলি আন্দোলন কংগ্রেসের মনোবল এবং জনপ্রিয়তা বৃদ্ধি করে। বারদৌলি কৃষক আন্দোলন সফল হয়। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শ জনগণের মধ্যে নতুন আশা সঞ্চার করে। বিশিষ্ট ঐতিহাসিক সুমির সরকার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন, গান্ধীয়ান ন্যাশনালিজম certainly brought some concrete benefits for the peasant proprietaries of Gujarat. ক্লিয়ার? তাহলে এটা আমরা বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে দেখলাম। এখানে মহিলা নেত্রীর নাম হচ্ছে কি? মিঠুবেন প্যাটেল আর মণিবেন প্যাটেল। অ্যাকচুয়ালি এই বারদৌলি সত্যাগ্রহটি মহিলাদের দ্বারাই সংগঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবাইকে? তাহলে আজকে এতটাই। তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, সুখে থেকো।